नमस्कार श्रोता बंधुरा आमार गल्पेर आसरे सबाइके स्वागत। आशा करी सकले कुशले आछेन, सुस्थ आछेन। आजकेर जे घटनाटी आमी आपनादेर बोलबो सेटी शुरू करार आगे आपनादेर काछे अनुरोध थाकबे आमार चैनेलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन, आमाय सहयोगिता करबेन और एकटा लाइक करे आमाके मोटिवेट करबेन। आज आपनादेर जे गल्पटा बोलছি সেটা কানপুরের বিলহর নামে একটি জায়গার। ঘটনাটি 1983 সালে। বিলহরে একটা গ্রামীণ ব্যাংক ছিল। 19 জানুয়ারি ওই গ্রামীণ ব্যাংকের ম্যানেজার খালিদ ইউসুফ সহ ব্যাংকের অন্যান্য সব কর্মচারী যথাসময় ব্যাংকে পৌঁছালো। শুধুমাত্র ক্যাশিয়ার প্রমোদ ত্রিপাঠীর কোনো হদিস ছিল না। প্রমোদ ত্রিপাঠীর কাকা হরিস্বরূপ ত্রিপাঠী বিলহরের ইন্টার কলেজের অধ্যাপক ছিলেন। ব্যাংক ম্যানেজার খালিদ ইউসুফ একজন পিয়নকে পাঠালেন প্রমোদের খোঁজ নেবার জন্য, কিন্তু হরিস্বরূপ তখন কলেজে ছিলেন না। সেজন্য দুবার ব্যাংকে পিয়ন কলেজে গিয়েও তার খোঁজ পেল না। তখন ব্যাংকের ওই পিয়নটি প্রিন্সিপালের সঙ্গে দেখা করে আর এই খবরটা জানায় হরিস্বরূপের ভাইপো প্রমোদ ত্রিপাঠী গতকাল দুপুরে খাবার খেতে ব্যাংকের বাইরে গিয়েছিল, কিন্তু সন্ধ্যা পর্যন্ত সে আর ব্যাংকে ফিরে আসেনি। এমনকি সে আজও ব্যাংকে আসেনি, সব কাজ একেবারে বন্ধ হয়ে আছে। তার কাকাকে যেন এই খবরটা জানিয়ে দেওয়া হয়। দুপুর 12টার সময় ব্যাংকে এলেন হরিস্বরূপ ত্রিপাঠী। তিনি জানালেন প্রমোদ গতকাল তার কাছে যায়নি। তিনি এও বললেন প্রমোদ বোধহয় সোজা কানপুরে তার বাড়িতে চলে গেছে। হরিস্বরূপ ত্রিপাঠী ক্যাশ কাউন্টারে উকি দিয়ে দেখলেন ভিতরে প্রমোদের মাফলার আর টুপিটা রাখা ছিল। তখন ব্যাংক ম্যানেজার খালিদ ইউসুফ তাকে জানায় মাফলার আর টুপি গতকাল লাঞ্চে যাওয়ার সময় তারা যখন 18 জানুয়ারি থেকে প্রমোদের নিখোঁজ হবার খবর শুনল সবাই একেবারে অবাক হয়ে গেল, কারণ সে তো কানপুরের বাড়িতেও আসেনি। 21 জানুয়ারি হরিস্বরূপ, রূপাদেবী আর রাজীব কুমার বিলহরে গিয়ে প্রমোদকে খুঁজতে চেষ্টা করল, কিন্তু তারা প্রমোদের কোনো খোঁজ পেল না। প্রমোদের নিখোঁজ হওয়ার খবর বিলহর আর তার আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। শুরুতে সকলে সন্দেহ করেছিল প্রমোদ হয়তো ব্যাংকের টাকা পয়সা নিয়েই পালিয়ে গেছে। যদিও ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তারা এসে সমস্ত তদন্ত করে দেখল আর হিসেবও সঠিক পাওয়া গেল, তখন এটা স্পষ্ট হলো যে প্রমোদ ব্যাংকের টাকা নিয়ে পালিয়ে যায়নি। প্রমোদ তার টুপি আর মাফলার ক্যাশ কাউন্টারে চেয়ারের ওপর রেখে গিয়েছিল। তার থেকে এও বোঝা যায় যে তখন কিন্তু তার কোথাও যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। এখন প্রশ্ন ওঠে প্রমোদ তাহলে হঠাৎ কোথায় কিভাবে নিখোঁজ হয়ে গেল? তাহলে তাকে কি কেউ অপহরণ করেছে? প্রমোদের বাবা বিষ্ণুশরণ ত্রিপাঠীকে অমর সিং নামে একজন জানায় যে ব্যাংক ম্যানেজার খালিদ ইউসুফ প্রমোদকে পছন্দ করত না। কারণ প্রথমত খালিদ ইউসুফ তার নিজের জাতের লোকেদের নিয়ম না মেনে লোন দিয়ে সাহায্য করত, যেটাতে প্রমোদ বাধা দিত। আর দ্বিতীয়ত খালিদ প্রমোদের এই বিল হাউস শাখায় পোস্টিংয়ে একেবারেই খুশি ছিল না, কারণ এখানে তিনি তার নিজের আত্মীয়কে আনতে চেয়েছিল। প্রমোদের বাড়ির লোকজন খালিদ ইউসুফের সাথে কথা বললে তিনি তাদের এ ব্যাপারে কোনো সঠিক উত্তরই দিতে পারেননি, বরং তাকে দেখে মনে হচ্ছিল সে বেশ নার্ভাস ছিল। প্রমোদের ছোট ভাই রাজীব 21 জানুয়ারি 11টা নাগাদ বিলহর থানায় একটা আবেদনপত্র ইন্সপেক্টর ইনচার্জ NN ওঝাকে দিল। তার এই আবেদনে তিনি প্রমোদের নিখোঁজের পূর্ণাঙ্গ বিবরণ দেয় আর ব্যাংকের ম্যানেজার খালিদ ইউসুফ
আর ব্যাংকের অন্যান্য কর্মচারীদের ওপরও সন্দেহ প্রকাশ করে। এনএন ওঝা রাজীবের এই আবেদনপত্রটি খতিয়ে দেখার নির্দেশ দেন বিলহর থানার ইনচার্জ এডি শর্মাকে। পুলিশ এরপর গ্রামীণ ব্যাংকে যায় আর ব্যাংকের কর্মচারীদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের চোখে তারা সবাই নির্দোষ প্রমাণিত হয়, তাই তাদের ছেড়ে দেওয়া হয়। প্রমোদের পরিবারের মনে হয় যে বিলহর থানার পুলিশ বিষয়টিকে চাপা দেওয়ার চেষ্টা করছে। এতে তারা বেশ ক্ষুব্ধ হয়। তখন প্রমোদের বাবা বিষ্ণুস্বরূপ ত্রিপাঠী জেলা ম্যাজিস্ট্রেট হরিশচন্দ্র গুপ্তের সাথে দেখা করেন এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে তদন্তের দাবিও জানান। বিষ্ণুশরণ ত্রিপাঠী এও বলেন, প্রমোদকে অপহরণ করে খুন করা হয়েছে বলে তারা সন্দেহ করছে। জেলা ম্যাজিস্ট্রেট কানপুরের পুলিশ সুপার রঞ্জিত কুমার ভাটিয়াকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। সেই সঙ্গে এও নির্দেশ দেন তদন্ত যেন তিনি নিজেই করেন এবং প্রমোদকে যদি অপহরণ করা হয়ে থাকে তবে যত তাড়াতাড়ি সম্ভব অপহরণকারীদের কাছ থেকে তাকে যেন মুক্ত করা হয়। ক্যাশিয়ার প্রমোদ ত্রিপাঠীর নিখোঁজ হওয়ায় সকলে আলোচনার বিষয় হয়ে ওঠে এবং মানুষ নানা রকম জল্পনা কল্পনা করতে থাকে। ব্যাংকের ম্যানেজার খালিদ ইউসুফের ওপর সন্দেহ বাড়তে থাকে। কিছু মানুষ তো এও বলে যে প্রমোদকে অপহরণ করেছে দস্যু সুন্দরী কুসুম নাইন এবং সে 1.5 থেকে 2 লাখ টাকা মুক্তিপণ না নিয়ে প্রমোদকে ছাড়বে না। পুলিশ সুপার রঞ্জিত ভাটিয়া প্রমোদের মামলা তদন্তের জন্য কানপুরের পুলিশ লাইনের ইন্সপেক্টর বাবুরাম যাটবের নেতৃত্বে একটা বিশেষ দল গঠন করে। প্রমোদের আত্মীয় স্বজন আর বন্ধুবান্ধবদের কাছে তার খোঁজ করা হলো, তার কোনো খবরই পাওয়া যায় না। তখন ভিজিলেন্স টিম বিলহরের আশেপাশে নদী নালাগুলোতেও অনুসন্ধান করে, কিন্তু তাতেও কোনো ফল হয় না। এরপর 5ই ফেব্রুয়ারি দলটি গ্রামীণ ব্যাংকের কাছে কমলাপতি স্কুলের পিছনের গর্ত আর নর্দমায় খোঁজাখুঁজি করে, কিন্তু সেখানেও কিচ্ছু পাওয়া যায় না। তারপর ভিজিলেন্স টিম যখন থানার দিকে ফিরছিল তখন তারা হঠাৎ একটা পচা লাশের গন্ধ পায়। অনেক খোঁজাখুঁজির পর তারা দেখল দুর্গন্ধটা আসছিল এল লাজপত স্কুলের পিছনের একটা কুয়োর থেকে। কুয়োটা ব্যাংক থেকে 100 গজ দূরে সম্পূর্ণ নির্জন জায়গায়, আর কুয়োটার জল একেবারেই শুকিয়েছিল। তারা কুয়োর ভিতর উকিয়ে দিয়ে দেখল ভিতরে একটা বস্তা পড়েছিল। তারপর বস্তাটা বের করে খুললে পরে দেখা গেল সেখানে মাথাবিহীন একটা মানুষের শরীর। মৃতদেহটার গায়ের কাপড় আর কিছু চিহ্ন দেখে তাকে শনাক্ত করা গেল। সেই মৃতদেহটি ছিল প্রমোদ ত্রিপাঠীর। মৃতদেহটি প্রমোদের বাবা মা স্ত্রী ভাই ও কাকা সবাই শনাক্ত করল। প্রমোদের স্ত্রী স্বামীর এই অবস্থা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল, কারণ মাত্র কয়েকদিন আগে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। প্রমোদের মাথাবিহীন মৃতদেহ আবিষ্কারের খবর সঙ্গে সঙ্গে ওয়্যারলেসের মাধ্যমে পুলিশ সুপার রঞ্জিত ভাটিয়া আর আঞ্চলিক ডেপুটি পুলিশ সুপার A.K. রায়কে কানপুরে জানিয়ে দেওয়া হলো। দুজনেই সঙ্গে সঙ্গে বিলহর পৌঁছে যান। যেখানে প্রমোদের মৃত শরীর উদ্ধার হয় সেখানে প্রচুর উত্তেজিত মানুষ জড়ো হয়। তারা প্রমোদের হত্যাকারীকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তারের দাবি জানায়। পুলিশ আশেপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু প্রমোদের মাথা পাওয়া গেল না। পঞ্চনামা রেডি করে একটা সাদা কাপড়ে শরীরটা মুড়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হলো। রঞ্জিত ভাটিয়া তার অনেক ইনফরমারকে কাজে নিয়োগ করলেন। 7ই ফেব্রুয়ারি তাকে তার একজন ইনফরমার জানায়, যেদিন প্রমোদের লাশ পাওয়া গেছে তখন থেকে অমর সিং বেশ সতর্ক হয়ে গেছে। মৃতদেহ উদ্ধারের আগে বা পরে
তাকে সেখানে কিন্তু দেখা যায়নি। প্রথমে সে প্রমোদের পরিবারকে তার খোঁজ করবার জন্য অনেক সাহায্য করার ভান করেছিল। এছাড়াও ওদিকে বাবুরাম জাটভও তার কয়েকজন সূত্র থেকে এই রকমই তথ্য পেলেন। কয়েকজনকে এও বলতে শোনা গেল, প্রমোদকে 18 জানুয়ারি দুপুর 2টোর সময় অমর সিংয়ের বাড়িতে যেতে দেখা গিয়েছিল। তারপর থেকেই প্রমোদ নিখোঁজ হয়ে যায়। পুলিশ এটা বুঝতে পারে না যে কেন অমর সিং প্রমোদকে খুন করবে, কিন্তু ইনফরমেশনটাও গুরুত্বপূর্ণ ছিল। তাই 7 ফেব্রুয়ারি অমর সিংকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু অমর সিং থানায় যেতে প্রথমে রাজি হচ্ছিল না, সেই জন্য পুলিশকে কিছুটা জোর করতেও হয়েছিল। জিজ্ঞাসাবাদে অমর সিং প্রথমে বেশ অশ্রুসিক্ত নয়নেই বলে যে সে প্রমোদের খুব ভালো বন্ধু ছিল আর প্রমোদের এই পরিণতিতে সে খুবই দুঃখিত, সেও খুনিদের খুঁজছে। কিন্তু অমর সিংয়ের বডি ল্যাঙ্গুয়েজ আর কথা বলার ধরন দেখে ইন্সপেক্টর বাবুরাম আর এসআই একে শর্মার অমর সিংয়ের ওপর সন্দেহ হয়। তারা এবার একটু বেশ কড়াভাবেই জেরা করে। তখন অমর সিং নিজেই প্রমোদকে হত্যার দায় নিয়ে হত্যার পুরো রহস্যটা ফাঁস করে। সে জানায় তার সাথে উমাশঙ্কর গুপ্ত আর তার চাকর শিবনাথ গুপ্ত এই দুজনে ছিল, আর 3 জনে মিলে তারা প্রমোদকে হত্যা করেছে। পুলিশ উমাশঙ্কর গুপ্ত আর শিবনাথকে গ্রেপ্তার করে। উমাশঙ্কর আর শিবনাথও গ্রেপ্তারের পর প্রমোদের হত্যার অপরাধ স্বীকার করে নেয়। এই হত্যা কেন করা হয়েছে, কখন করা হয়েছে, সেই ঘটনার বিস্তারিতভাবে বর্ণনা দেয় উমাশঙ্কর আর শিবনাথ পুলিশের কাছে। বিলহরে উমাশঙ্করের একটা চায়ের দোকান ছিল আর শিবনাথ সেখানেই কাজ করত। অমর সিং একটি সমৃদ্ধ চাষি পরিবারের ছেলে। তার বাবা রমেশ সিং আর কাকা মালখান দুজনে খুবই কুখ্যাত অপরাধী ছিল। রমেশ সিংয়ের হত্যা হয় 1968 সালে আর মালখানের হত্যা হয়েছিল 1962 সালে। যদিও অমর সিংয়ের বিরুদ্ধে পুলিশের কাছে কোনো গুরুতর অপরাধের রেকর্ড ছিল না, তবুও বিলহর আর তার আশেপাশের এলাকায় অমর সিংয়ের যথেষ্ট প্রভাব ছিল। বিলহর শহরে রাস্তার পাশে অমর সিংয়ের একটা বড় বাড়ি ছিল। বছর 3 আগে সে ওই বাড়ির নিচের অংশ 500 টাকা মাসিক ভাড়ায় গ্রামীণ ব্যাংকে ভাড়া দেয়, আর তখন থেকে ওই ব্যাংকটি ছিল তার বাড়ির নিচে। অমর সিং তার স্ত্রী শশী যাদবের সাথে ওই বাড়িরই দোতলায় বসবাস করত। অমর সিংয়ের স্ত্রী শশী যাদব প্রতাপ সিং যাদব, যিনি কানপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে ইন্সপেক্টর, তার মেয়ে ছিল। বছর 6 আগে অমর সিংয়ের সঙ্গে তার বিয়ে হয়, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। বিলহর গ্রামীণ ব্যাংকে মোট 6 জন কর্মচারীর মধ্যে প্রমোদ কুমার ত্রিপাঠীও ছিলেন। 1982 সালের মার্চ মাসে ক্যাশিয়ার হিসেবে এই ব্যাংকে সে যোগ দেয়। তার গ্রাম ছিল বিলহর থেকে 7 কিলোমিটার দূরে। অমরের স্ত্রী শশীর শ্বশুরবাড়িও সেখানে ছিল। প্রমোদ প্রায় তার গ্রাম থেকে ব্যাংকে ডিউটিতে আসত। মাঝে মাঝে এসে বিলহরে তার কাকা হরিস্বরূপ ত্রিপাঠীর সঙ্গে দেখাও করতে যেত এবং মাঝে মাঝে সেখানে থাকত। প্রমোদ ব্যাংক থেকে ছুটি পেলে কানপুরে তার দেশের বাড়ি যেত। এক গ্রামের লোক হবার সুবাদে অমর সিং আর প্রমোদের আগেই পরিচয় ছিল, কিন্তু গ্রামীণ ব্যাংকে চাকরি করতে আসার পর তাদের সম্পর্কটা আরো ভালো হয়। প্রমোদের অমর সিংয়ের বাড়িতে যাতায়াত বেড়ে যায়। শশীকে সে বৌদি বলেই ডাকত। শশীও প্রমোদ ত্রিপাঠীকে বেশ সম্মানই করত। দুজনের মধ্যে আস্তে আস্তে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং ঠাট্টা ইয়ার্কি সম্পর্কও হয়। বিয়ের পর অনেকগুলো বছর পেরিয়ে গেল কোনো সন্তান না থাকায়
শশী খুব মনমরা হয়ে থাকত। সেই জন্য প্রমোদ শশীর প্রতি বেশ সহানুভূতি প্রকাশ করত এবং একদিন সে বলে যে তার পরিচিত একজন মহিলা ডাক্তার রয়েছে, শশী ইচ্ছে করলে তার কাছ থেকে চেক আপ করাতেও পারে। কিন্তু শশী তাকে জানায় যে সে আগেই চেক আপ করিয়েছে এবং তার কোনো প্রবলেম নেই। অমর সিং চেক আপ করাতে চায় না, কারণ সে নিজেকে কোনো অংশেই দুর্বল মনে করে না। শশীর সন্তান লাভের ইচ্ছার কারণেই সে প্রমোদের প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হয়। তাদের মধ্যে গড়ে ওঠে একটি অবৈধ সম্পর্ক। প্রায় 1.5 বছর ধরে দুজনের মধ্যে এই সম্পর্ক চলতে থাকে। অমর সিং যখন মাঠে বা অন্য কোথাও কাজে যেতেন, প্রমোদ প্রায় তার বাড়িতে যেত। দুপুরে লাঞ্চ টাইমেও প্রমোদ শশীর কাছে যেতে শুরু করে। বারবার প্রমোদের এই বাড়িতে আসাটা অমর সিং কিন্তু খুব একটা পছন্দ করে না। প্রমোদ আর শশীর মধ্যে কথাবার্তা শুনে অমরের সন্দেহ বাড়তেই থাকে। তখন অমর সিং তাদের কার্যকলাপের ওপর গোপনে নজর রাখতে শুরু করে। পুলিশকে দেওয়া বয়ানে অমর সিং বলেছিল, দিনটা ছিল 1982 সালের নভেম্বরের 20 তারিখ। সেদিন সে খেতে যাওয়ার বাহানা করে বাড়ি থেকে বের হয়, বেরিয়ে কাছের কোনো একটা জায়গায় লুকিয়ে থাকে। লাঞ্চ টাইমে প্রমোদ ব্যাংক থেকে বেরিয়ে তার বাড়ির ভিতরে চলে যায়। প্রায় 15 মিনিট পর অমর সিংও গোপনে তার বাড়ির ভিতরে ঢোকে। বাড়িতে ঢুকে অমর সিং ধীরে ধীরে তার বেডরুমে গিয়ে পৌঁছয় এবং বিছানায় দুজনকে আপত্তিজনক অবস্থায় দেখে। প্রমোদ শশীর সাথে নোংরা কাজে লিপ্ত দেখে অমর সিং রাগে একেবারে পাগল হয়ে যায়। সে বাড়ি থেকে বার হয়ে আসে, কিন্তু তার আর হাঁটার কোনো ক্ষমতা ছিল না। মাথায় হাত দিয়ে সে সেখানেই বসে পড়ে। সে বুঝতে পারে না এখন সে কি করবে। অনেক ভেবে সে ঠিক করে, প্রথমে প্রমোদ, তারপর সে নিজের বউ শশীকেও শেষ করে দেবে। কিন্তু প্রমোদ বা শশী কাউকেই সে যে তাদের সম্পর্কের কথা জানতে পেরে গেছে সেটা কিন্তু বুঝতে দিল না। কিছুদিন পর শশীকে চিকিৎসার জন্য কানপুরে পাঠিয়ে দিল অমর। কিন্তু অমর সিং এটা বুঝতে পারে না একা প্রমোদকে সে কিভাবে মারবে, কারণ তার স্ত্রী আর প্রমোদের সম্পর্কের কথা সে তো কাউকে কিছু জানাতে চায়নি। অনেক চিন্তা করে সে সিদ্ধান্ত নিল শুধু প্রমোদকে নয়, সঙ্গে বরং ব্যাংকের ম্যানেজার খালিদ ইউসুফকেও সে খুন করে ব্যাংক থেকে টাকা লুট করবে। তার এই পরিকল্পনা চায়ের দোকানের উমাশঙ্কর আর তার চাকর শিবনাথ গুপ্তকে সে জানায়। সে তাদের বলে যে ব্যাংকে সবসময় 1.5 থেকে 2 লাখ টাকা থাকে, আর ব্যাংকের একটা চাবি থাকে ক্যাশিয়ারের কাছে আর একটা চাবি থাকে ম্যানেজারের কাছে। সে উমাশঙ্কর আর শিবনাথকে বলে যে কোনো একটা অজুহাতে একদিন সে দুজনকে নিজের বাড়িতে ডেকে আনবে, তারপর ব্যাংকের চাবি হাতিয়ে নিয়ে দুজনকেই মেরে কোথাও ফেলে দেবে। রাতে ব্যাংকের সমস্ত টাকা লুট করে নেওয়া হবে, তারপর সেটা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। আর সকলে জানবে যে ব্যাংকের টাকা লুট করে ব্যাংকের ম্যানেজার খালিদ ইউসুফ আর ক্যাশিয়ার প্রমোদ ত্রিপাঠী কোথাও পালিয়ে গেছে। কিন্তু অমর সিং উমাশঙ্কর আর শিবনাথকে কিন্তু প্রমোদ আর তার স্ত্রীর সম্পর্কের কথা কিছুই বলে না। তারপর কেটে যায় আরও 2 মাস। 18 জানুয়ারি সকালে প্রমোদ 9টার সময় ব্যাংকে পৌঁছয়। ব্যাংকে ঢোকার আগে রাস্তায় একটা মুচিকে দিয়ে প্রমোদ তার জুতো পালিশ করাচ্ছিল। সেই সময় অমর সিং তার সাথে দেখা করে আর সেদিন তার বাড়িতেও যেতে বলে। দুপুর 2টোর সময় প্রমোদ লাঞ্চ টাইমে অমর সিংয়ের বাড়িতে গিয়ে পৌঁছল।
তখন শিবনাথও সেখানে উপস্থিত ছিল। শিবনাথ বাইরে থেকে চা টিফিন নিয়ে আসে। এদিকে অমর সিং প্রমোদের সাথে গল্প শুরু করে। বেশ অনেকক্ষণ কেটে যাওয়ার পর প্রমোদ চলে যাওয়ার জন্য জোর করলে অমর সিং তাকে আরেক কাপ চা খেয়ে যাওয়ার জন্য জোর করে। ওই চায়ে মেশানো ছিল কোনো ওষুধ। চা খাওয়ার পরই প্রমোদের মাথা ঘুরতে শুরু করে। তারপরে অমর সিং আর শিবনাথ প্রমোদকে ধরে তার মুখের মধ্যে কাপড় পুড়ে দেন। তারপর দড়ি দিয়ে তার হাত পা বেঁধে একটা বড় বাক্সের মধ্যে তাকে তালাবন্ধ করে রেখে দেয়। প্রমোদের পকেট থেকে ব্যাংকের চাবি, টাকা আর ঘড়িটাও নিয়ে নেয়। ওই দিনই বিকেল 5টা নাগাদ ম্যানেজার খালিদ ইউসুফকে চায়ের আমন্ত্রণ জানানো হলেও তিনি কিন্তু সেদিন একা যাননি, সঙ্গে ব্যাংকের আরও অন্য কর্মচারীও ছিল। সেই জন্য অমর সিং তাকে বাড়িতে নিয়ে গেল না, বাইরে থেকেই চা খাইয়ে বিদায় করে দেয়। অমর সিং উমাশঙ্কর আর শিবনাথকে বলে, অন্য কোনো দিন এই ম্যানেজারের ব্যবস্থা করা যাবে, কিন্তু প্রমোদকে আজ রাতেই পদ থেকে সরিয়ে দিতে হবে। রাত প্রায় 9টার সময় প্রমোদকে বাক্স থেকে বের করে আনা হয়। তারপর তাকে খাবার খাওয়ানো হয়। এরপর অমর সিং, উমাশঙ্কর আর শিবনাথ আবার প্রমোদের হাত পা বেঁধে দেয়। তারপর তার গলাটাকে চেপে ধরে। প্রমোদ তাতে অজ্ঞান হয়ে যায়। তারপর তাকে একটা বস্তায় ভরে কাটারি দিয়ে তার গলাটা কেটে দেওয়া হয়। এরপর 3 জনে মিলে প্রমোদের মাথাটা জঙ্গলে ফেলে দেয়। তারপর রাতের অন্ধকারে মাথাবিহীন প্রমোদের শরীরটা বস্তার মধ্যে ভরে ওই শুকনো কুয়োর মধ্যে ফেলে দিয়ে আসে। অমর সিং, উমাশঙ্কর আর শিবনাথ তাদের শরীরে লাগা রক্ত এবং জামা কাপড়ে লাগা রক্ত সমস্ত পরিষ্কার করে যে যার কাজে চলে যায়, যাতে তাদের কেউ না সন্দেহ করে। প্রমোদের নিখোঁজ হওয়ার কারণে পুলিশের তদন্ত শুরু হয়। তাই জন্যই অমর সিং, উমাশঙ্কর বা শিবনাথ ম্যানেজার খালিদ ইউসুফকে আর পরবর্তী শিকার বানাতে পারে না। অমর সিং, উমাশঙ্কর আর শিবনাথ প্রমোদকে খুন করার পরিকল্পনা এত সুন্দরভাবে করলেও শেষ পর্যন্ত পুলিশ তাদের ধরেই ফেলে। অমর সিংয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে মাটিতে রক্তের দাগও পাওয়া যায়। সেই সঙ্গে কাটারি আর প্রমোদের ঘড়িসহ পুলিশ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে। যদিও ব্যাংকের চাবিটা আর পাওয়া যায়নি। প্রমোদের মাথাটা পাওয়া যায় জঙ্গলে বেশ কয়েকদিন পরে। অমর সিং, উমাশঙ্কর আর শিবনাথ কানপুর জেলে বন্দী হয়। অমর সিং জেলে যেতে যেতে বলে, যদি এ মামলার থেকে সে বেঁচে যায় তবে ফিরে এসে সে তার স্ত্রী শশীকেও মেরে ফেলবে। আজকের এই ঘটনার থেকে আমাদের অবশ্যই শিক্ষণীয় আছে। দুটো মানুষের মধ্যে গড়ে ওঠা অবৈধ সম্পর্কের জেরে তাদের সাথে জড়িত তাদের পরিবারের লোকজন জীবন একেবারে থমকে যায়, কখনো কখনো শেষও হয়ে যায়। আবার আসবো আমি এই রকমই আর একটি সত্য ঘটনা নিয়ে। ধন্যবাদ।